প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা মূলত আলোচনা করব আমাদের নবম শ্রেণী 2024 সালের স্টুডেন্টদের যে বিজ্ঞান বইটা দেয়া হয়েছে সেটার অধ্যায় 4 নিয়ে। এবং এই অধ্যায় 4টা যারা বর্তমানে 2024 সালে দশম শ্রেণীতে পড়ছো তাদের কেমিস্ট্রি বইয়ের অধ্যায় 2 এর সাথে মিল রয়েছে। সুতরাং নবম শ্রেণী 2024 এবং দশম শ্রেণী 2024 বোথ তোমরা সবাই ক্লাসটা করতে পারবে। তাহলে চলো আমরা কিছু প্রবলেম সলভ নিয়ে আজকে কাজ করি। প্রথম আমাদের যে কোয়েশ্চেনটা দিয়েছে বলছে সুমাইয়া একটি সিলিন্ডারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং অপর সিলিন্ডারে CH4 গ্যাস নিয়ে ব্যাপন এবং নিঃসরণের হার নিয়ে পর্যবেক্ষণ করলো। আমাদের এখানে প্রথম কোয়েশ্চেনে বলেছে চাপ প্রয়োগে অবস্থার পরিবর্তন উল্লেখ করো। দেখো, আমরা জানি একটি যে কোনো কঠিন পদার্থের উপরে আমরা যদি তাপ প্রয়োগ করি, কঠিন পদার্থের উপরে যদি আমরা তাপ প্রয়োগ করি তখন সেটা কিসে পরিণত হয়? তরলে পরিণত হয়। আমরা যদি এটাতে আবার তাপ প্রয়োগ করি তাহলে সেটা কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়। এইটা আমাদের সবার মোটামুটি একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে। কঠিন থেকে তরল, তরল থেকে কি বাষ্পে যাচ্ছে, এগুলো সব তাপ প্রয়োগের ফলে ঘটছে, এটা আমরা সবাই কম বেশি জেনে গেছি। এবং তাপ প্রয়োগের ফলে এখানে কি তৈরি হয়? গতিশক্তি তৈরি হয়। আমি এই রিলেটেড একটা ক্লাস আমার এই চ্যানেলে আপলোড করে রেখেছি, যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নিও। দেখো, আমরা তো এখানে তাপ সংক্রান্ত আলোচনা করছি, কিন্তু আমাদের কোশ্চেনে তাপ না দিয়ে দিয়েছে চাপ। তাহলে চাপ প্রয়োগের ফলে ঘটনা কি ঘটছে এটা এখন আমাদের দেখার প্রধান বিষয়। মনোযোগ দিয়ে দেখো, আমি যে বোর্ডটার উপরে লিখছি, এই ডিসপ্লেটার উপরে লিখছি, এটা তো একটা কঠিন পদার্থ। এটার উপরে যদি আমি চাপ প্রয়োগ করি, অনেক জোরে যদি চাপ প্রয়োগ করি, তাহলে কি ঘটনা ঘটবে? এটা ভেঙে যেতে পারে, কিন্তু এর অবস্থার পরিবর্তন হবে না। অর্থাৎ চাপ প্রয়োগ করার ফলে আমার এই কঠিন পদার্থটা তরল পদার্থে পরিণত হবে না, বা এই কঠিন পদার্থটা বাষ্পে পরিণত হবে না, রাইট? তাহলে চাপ প্রয়োগটা মূলত কাজ করে কার উপরে? চাপ মূলত কাজ করে গ্যাসীয় অবস্থার উপরে। তোমরা হয়তো এটা নাম শুনেছো, এলপিজি। আমাদের বাসা বাড়িতে আমরা যে সিলিন্ডার ব্যবহার করে থাকি, সেই সিলিন্ডারের মধ্যে আমরা এলপি গ্যাস ব্যবহার করে থাকি। এই এলপিজিটা কি? এল হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ তরল পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। তাহলে দেখো, শুরুতে বলছি তরল, আবার শেষে বলছি কি? গ্যাস। কথাটা কেমন হয়ে গেল না? আসল কথা হচ্ছে এদেরকে অনেক বেশি চাপ প্রয়োগ করে গ্যাস থেকে তরলে পরিণত করে তারপরে সিলিন্ডারে অর্থাৎ বোতলজাত করা হয়ে থাকে। বিষয় দাঁড়ালো, আমরা যদি গ্যাসীয় কন্টেন্ট বা গ্যাসীয় পদার্থের উপরে, গ্যাসীয় এলিমেন্টের উপরে আমরা যদি চাপ প্রয়োগ করি, সেক্ষেত্রে ওই গ্যাসীয় পদার্থটা তরলে পরিণত হয়ে যায়। তাহলে চলো এখানে পড়াটা একটু চেক করে দেখি এখানে কি বলা হয়েছে। বলছে চাপের প্রভাবে সাধারণত গ্যাসীয় পদার্থের অবস্থান পরিবর্তন তথা সংকোচন ঘটে। আমাদের সলিউশনটা শুরুতে কি বলা হচ্ছে? চাপের প্রভাবে সাধারণত গ্যাসীয় পদার্থের অবস্থার পরিবর্তন অর্থাৎ সংকোচন ঘটে। কোন পদার্থের বলছে? গ্যাসীয় পদার্থের। কণাসমূহ ঘন সন্নিবেশ অবস্থার কারণে চাপের প্রভাবে কঠিন অবস্থার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন ঘটে না। লাইনটা ভালো করে, কণাসমূহের ঘন সন্নিবেশ অবস্থার কারণে চাপের প্রভাবে কঠিন অবস্থার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন ঘটে না। এর মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে, ধরো একটা কঠিন পদার্থ, কঠিন পদার্থের মধ্যে অণুগুলো খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকে। আমরা যেটা শিখেছি আন্তঃআণবিক যে ফোর্সটা, সেটা অনেক বেশি থাকে। আন্তঃআণবিক ফোর্স যখন অনেক বেশি থাকে তখন কিন্তু আন্তঃআণবিক দূরত্ব থাকে না বললেই চলে। এখন দেখো তো, এর উপরে যদি আমি একটা চাপ প্রয়োগ করা শুরু করি, এর কি হবে? এর কোনো অবস্থার পরিবর্তন হবে না, এর কিচ্ছু করার জায়গা নাই, তাই না? আচ্ছা, এরপরে আমাদের এখানে তারপরের লাইনে কি বলছে দেখো, তরল পদার্থের ক্ষেত্রেও অণুসমূহের পারস্পরিক দূরত্ব অপেক্ষাকৃত কম হওয়ার কারণে সংকোচনটা কম ঘটে। আসলে তরল পদার্থ, সাপোজ ধরো যে তুমি একটা বেলুনের মধ্যে কিছু তরল পদার্থ ঢুকিয়েছো,
করে না পোলাপান খেলার সময় বেলুনের মধ্যে পানি ঢুকাইছে, ঢুকাই নেওয়ার পরে তুমি যদি ওটাকে চাপ দাও দেখবা বেলুনটা একদিক থেকে এরকম এরকম করে আঁকা বাঁকা হয়ে চলে যাচ্ছে, কিন্তু অবস্থার তেমন একটা পরিবর্তন হচ্ছে না। কিন্তু বাবু কিন্তু গ্যাসীয় পদার্থের কথা ভাবো তো, গ্যাসীয় পদার্থের অণুগুলো কি অবস্থায় থাকে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এদেরকে একেবারে চাপ প্রয়োগ করে জোর করে এক জায়গায় নিয়ে এসে বন্দি করে রাখতে পারি। এর চমৎকার একটা এক্সাম্পল হতে পারে এই যে এইটাকে ঝাঁকালে আমি মনে হচ্ছে যে এর মধ্যে কোনো একটা পানি জাতীয় কিছু আছে, কিন্তু এর মধ্যে আছে কি? গ্যাস আছে। এর মধ্যে কি আছে? গ্যাস আছে। এর মধ্যে পানি জাতীয় মনে হচ্ছে কিন্তু পানি নাই, গ্যাস আছে। অর্থাৎ একে গ্যাসটাকে চাপ প্রয়োগ করে অবস্থার পরিবর্তন করে তরলে পরিণত করে এর মধ্যে বন্দি করে রাখা হয়েছে। আমরা আরো কিছু এক্সাম্পল দেখতে পাবা। গ্যাস লাইটের মধ্যে দেখবা ভেতরে মনে হয় পানি জাতীয় উপাদান আছে, গ্যাস লাইটের ভেতরে নড়াচড়া করলে মনে হয় যে পানি জাতীয় উপাদান আছে, কিন্তু বাস্তবিক অর্থের মধ্যে কি থাকে? গ্যাস থাকে। অর্থাৎ চাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের উপরে তেমন কোনো প্রভাব থাকে না, কিন্তু তরল পদার্থে সামান্য কিছু থাকে, কিন্তু গ্যাসীয় এলিমেন্টে এর প্রভাব ব্যাপক পরিসরে থাকে। একটু খেয়াল করে দেখো এখানে কি বলছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। দেখো উল্লেখযোগ্যভাবে, এই যে উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয় চাপ প্রয়োগে অবস্থার পরিবর্তন। তাহলে চলো এখন আমরা চাপ প্রয়োগে অবস্থার পরিবর্তনগুলো একটু ডিটেইলে দেখি। আমাদের এখানে কি কি তথ্য দিল। বলছে কঠিন অবস্থায় অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে, এদের মধ্যে আন্তঃ আণবিক ব্যবধান। বাবু আন্তঃ আণবিক ব্যবধান মানে হচ্ছে আন্তঃ আণবিক দূরত্ব, অর্থাৎ একটি অণু থেকে আরেকটি অণুর মাঝে যে দূরত্ব। ইন্টারমলিকুলার ডিস্টেন্স, ইন্টারমলিকুলার ডিস্টেন্স। আমরা কিন্তু দুটো শব্দ শিখেছি, একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার বা অন্তঃ আণবিক, একটা হচ্ছে ইন্টারমলিকুলার মানে আন্তঃ আণবিক। খুবই কম বা নেই বললেই চলে, ফলে চাপ প্রয়োগে অবস্থার কোনো পরিবর্তন হয় না। চাপ প্রয়োগের ফলে কঠিন অবস্থার বা কঠিন পদার্থের অবস্থার কোনো পরিবর্তন হয় না। আমি আবারও বলছি, চাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের অবস্থার কোনো পরিবর্তন হয় না। এরপরে কি বলছে দেখো, তরল অণুগুলো কিছুটা দূরে দূরে অবস্থান করে, স্বাভাবিক। আমরা দেখেছি তরল পদার্থের অণুগুলো কি, এটা মনে করো একটা পাত্র, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তরল পদার্থের অণুগুলো কি কিছুটা হলেও দূরে দূরে অবস্থান করে। এই কিছুটা দূরে দূরে অবস্থান করার কারণে সামান্য পরিমাণে সংকুচিত করা যায়, আসলে কিন্তু যায়। ওই যে বললাম না, একটা মানে তুমি পাত্রের মধ্যে অর্থাৎ বেলুনের মধ্যে বা একটা পলিথিনের মধ্যে পানি নাও, পলিথিনের মধ্যে পানি নিয়ে চাপ দিয়ে দেখো তো একটু হলেও ভেতরের দিকে সংকুচিত করা যাবে, কিন্তু কঠিন পদার্থকে সংকুচিত করা যাবে না। আর গ্যাসের ক্ষেত্রে কি বলতেছে দেখো, গ্যাসীয় অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করে। পদার্থের এই দূরে দূরে অবস্থান করার কারণে আন্তঃআণবিক ব্যবধান, বা তুমি এটাকে আন্তঃআণবিক ব্যবধানটাকে তোমরা কেউ যদি মনে করো যে আমি আন্তঃআণবিক দূরত্ব লিখবো তাও হবে। আন্তঃআণবিক দূরত্ব কি থাকে? অনেক বেশি থাকে। ফলে এই অবস্থায় চাপ প্রয়োগ করলে এরা অনেক বেশি কি হয়ে যায়? সংকুচিত হয়। শুধু সংকুচিত হয় এমনটা বলাও যাবে না, অ্যাকচুয়ালি এটা চাপ দিয়ে এদেরকে একেবারে তরল করে পাত্রের মধ্যে বন্দি করে রাখা পসিবল। তাহলে আমাদের এটার সলিউশন করা শেষ। আচ্ছা তোমাদেরকে একটু বলি, এখানে দেখো দুইটা সমস্যা দেয়া ছিল। একটা দেয়া ছিল হচ্ছে উদ্দীপকের উভয় সিলিন্ডারের মুখ একত্রে খুলে দিলে কোনটি দ্রুত ছড়িয়ে পড়বে। আমি এটা সমাধান কিন্তু আরেকটা ক্লাসে, এই চ্যানেলেই আরেকটা ক্লাসে আপলোড করে রেখেছি, সুতরাং এটা আমি এখন আর করাবো না, এটা ওখানে করা আছে। এটাকে তুমি গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র দিয়েও করতে পারো, আবার সাধারণভাবে ওই যে আণবিক ভর হিসাব করেও করতে পারো। দ্বিতীয় প্রবলেমে কি কি তথ্য দিয়েছে আগে আমি সেটা একটু দেখি। আমাদেরকে বলেছে একটি পদার্থ এ এর গলনাঙ্ক হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস, মানে এই পদার্থটা 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে গলতে শুরু করবে। স্ফুটনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই পদার্থটা 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে ফুটতে শুরু করবে। ভালো কথা। এবার বলছে এ এর তাপীয় বক্ররেখা অঙ্কন করে বর্ণনা দাও। তাপীয় বক্ররেখা অঙ্কন করতে বলেছে, তাই না? আচ্ছা আমি তাপীয় বক্ররেখার দিকে পরে তাকাই। আমি প্রথমে এইভাবে বুঝি যে এটা আমার হচ্ছে এ পদার্থটা, এ পদার্থটা।
আমি বললাম এখানে আমার এ পদার্থটা আছে কঠিন অবস্থায়। কি অবস্থায় আছে? কঠিন। আমি এখন এই পদার্থটাকে যখন তাপ দিতে শুরু করব, আমি না তাপ না লিখে এখানে একটা ডেল্টা চিহ্ন দিয়ে দিই। হ্যাঁ, তোমরা বুঝে নাও। দেখো, কঠিন অবস্থায় আমি যখন একে তাপ দিতে শুরু করলাম, নিশ্চয়ই এর টেম্পারেচার শুরুতেই 45 ছিল না, এর টেম্পারেচার অনেক কম ছিল, এটা জিরোর নিচেও হতে পারে। তো আমি ধরে নিলাম যে এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। আমি ধরে নিচ্ছি যে এটা কঠিন পদার্থটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। এখন দেখো, আমি যখন একে তাপ দিতে শুরু করব, এই কিন্তু সাথে সাথে কঠিন থেকে মানে গলে গিয়ে তরল হবে না। একটা কথা তোমাদেরকে কিন্তু সবসময় মনে রাখতে হবে, এটা আমি এর আগেও একটা ক্লাসে বলেছি, সেটা হচ্ছে যে এই কথাটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। পদার্থের অবস্থার যখন পরিবর্তন হবে তখন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, আবার যখন তাপমাত্রার পরিবর্তন হবে তখন পদার্থের অবস্থার আবার কোনো পরিবর্তন হবে না। যে কোনো একটা কাজ হতে হবে, হয় টেম্পারেচার চেঞ্জ হতে হবে, অথবা মানে কি বলে অবস্থার পরিবর্তন হতে হবে, স্টেট চেঞ্জ হতে হবে। ভালো করে বুঝো, হয় তাপমাত্রা পরিবর্তন হতে হবে অথবা অবস্থার পরিবর্তন হতে হবে। দুটো জিনিস একসাথে কখনো হবে না, যে কোনো একটা হবে। তাহলে যে কোনো একটা হবে বলতে আমি কি বোঝাচ্ছি খেয়াল করো। এখন আমার কাছে বস্তুটা আছে কি অবস্থায় আছে? একটা কঠিন পদার্থ। সাপোজ ধরো আমার এই একটা বস্তু এ কঠিন অবস্থায় আছে, আমি ধরে নিচ্ছি এর টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এর টেম্পারেচার কত ধরে নিচ্ছি? 0 ডিগ্রি সেলসিয়াস। আমি এখন একে তাপ দেওয়া শুরু করলাম। আমি যখন একে তাপ দিব, এর সাথে সাথে তরল হবে না, এই 0 টেম্পারেচারটা আস্তে 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 চেঞ্জ হবে। 0, এখানে -0 আছে, এখান থেকে একটু বাড়বে, আবার একটু বাড়বে, আবার একটু বাড়বে, আবার একটু বাড়বে, আবার একটু বাড়বে। মানে কি, বস্তুটা ঠান্ডা ছিল, আস্তে 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 গরম হবে, গরম হবে, গরম হবে, গরম হবে, গরম হবে। কিন্তু কঠিন তো কঠিনই আছে, কঠিন তো কঠিনই আছে। আর এই বরাবর আমার সময় বাড়ছে, সময় বাড়ছে, সময় বাড়ছে, সময় বাড়ছে। এখন এই বাড়তে 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 যখন আমার সময় এতখানি চলে গেল, এতখানি সময় গেল, ততক্ষণে আমি টেম্পারেচার গেইন করলাম কত? 45। অর্থাৎ আমার কঠিন পদার্থ কঠিনই আছে, টেম্পারেচার হয়ে গেছে কত? 45 ডিগ্রি সেলসিয়াস। কঠিন পদার্থ যে কঠিন আছে, তাহলে এ কি অবস্থায় আছে? কঠিন। ভালো করে খেয়াল করো, কঠিন। তাহলে এখানে অবস্থার পরিবর্তন হয়নি, হয়েছে কি? তাপের পরিবর্তন। এটা বের করার সূত্র আছে Q = ms ডেল্টা টি। এটা যদি কোনো জায়গায় সূত্রের প্রয়োজন হতো আমরা ব্যবহার করতাম। আচ্ছা, তাহলে কঠিন ছিল, কঠিনই আছে, তাহলে কি পরিবর্তন হলো? তাহলে এখানে তাপমাত্রার পরিবর্তন হলো, এতে করে কিছু সময় চলে গেল। এরপরে দেখো, এই কঠিন অবস্থায় ওর গলতে সময় লাগবে, আস্তে 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 গলবে। মানে এই কঠিন বস্তুটা আরো যখন আমরা তাপ দিব তখন সে গলবে, গলে কিসে পরিণত হবে? এ তরলে পরিণত হবে। তা টেম্পারেচার 45 ছিল, 45 ডিগ্রি থাকবে। ভাই একদম সহজ কথা, অবস্থার পরিবর্তন হচ্ছে মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলছি, পরিবর্তন হচ্ছে কিসের? অবস্থার। যেহেতু অবস্থার পরিবর্তন হচ্ছে সেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এখানকার জন্য সূত্র হচ্ছে Q = ml, এতটুকু লিখলে হবে। এরপরে যে বস্তু সেটার মান বসবে। তাহলে আমার কঠিন থেকে কোথায় গেল? তরল। এই যে দেখো, এই কারণে দেখো এখানকার রেখাটার মধ্যে কোনো আপ অ্যান্ড ডাউন নাই, সমান। সময় চলে যাচ্ছে, আমার সময় পার হয়ে যাচ্ছে, আমার টেম্পারেচার বাড়ছে না। অবস্থাটার কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। সময় চলে যাচ্ছে, অবস্থাটার পরিবর্তন হচ্ছে। এরপরে আমি আরো যদি তাপ দিতে থাকি, তাহলে এখন কি 45 ডিগ্রি টেম্পারেচার, 45 থেকে 50, 50, 55, 75, 85 এরকম করতে 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 কোথায় চলে গেল? 95। তাহলে টেম্পারেচার অবশ্যই বাড়ছে, তাহলে এ তরল থেকে যাবে, টেম্পারেচার হয়ে যাবে কত? 95 ডিগ্রি সেলসিয়াস। ভাই অবস্থা সেম আছে, তাহলে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। এখানে ভালো করে দেখো, তাপমাত্রা পরিবর্তন হলে অবস্থা সেম থাকে, অবস্থা পরিবর্তন হলে তাপমাত্রা সেম থাকে। দেখো 45, 45, কঠিন তরল, তরল তরল 45, 95। মানে সিম্পল হিসাব হচ্ছে, যদি অবস্থা একই থাকে টেম্পারেচার চেঞ্জ হবে,
যদি টেম্পারেচার একই থাকে অবস্থা চেঞ্জ হবে। তাহলে আমার এখানেও তরল, এখানেও তরল। হ্যাঁ, এখানে 45 ডিগ্রি তাপমাত্রার তরল, এখানে 75 ডিগ্রি তাপমাত্রার কি তরল, আর এইখানে আসার পরে কত 95 ডিগ্রি সেলসিয়াসের তরল। তরল তরলই আছে। এখন কি ঘটনা ঘটবে? এখন যদি আরো তাপ দিই, আমি এটাকে 95টাকে উপরে লিখি। হ্যাঁ, আমার পাশে যাওয়ার জায়গা নেই, আমি নিচে আসি। আমি এটাকে আরো তাপ দিচ্ছি, আরো তাপ দিচ্ছি, তাহলে কি হবে? 95 এর তরল আস্তে আস্তে গ্যাস হবে, 95 এর তরল 95 এর গ্যাস হবে, 95 এর তরল 95 এর গ্যাস হবে, আরেকটু গ্যাস হবে, আরেকটু গ্যাস হবে, আরেকটু গ্যাস, সম্পূর্ণটা গ্যাস হতে আমার কিছু সময় লেগে যাবে, কিছু সময় লেগে যাবে। তার মানে আমার এই এটা কিসে পরিণত হবে? গ্যাসে পরিণত হবে। কিন্তু 95 এর টেম্পারেচার 95 থাকবে, একেবারে মানে চোখ বন্ধ করে মনে রাখবা। কারণ তরল গ্যাস হয়েছে, যেহেতু অবস্থার পরিবর্তন হয়েছে সেহেতু টেম্পারেচার পরিবর্তন হবে না, হবে না, হবে না, শেষ কথা। এরপর আমি আরো তাপ দিচ্ছি, 95 পার করে চলে গেছে। এবার কি হয়ে গেল? টেম্পারেচার 95 পার করে চলে গেছে। তার মানে এখন যেটা ঘটবে সেটা হচ্ছে গ্যাস তো গ্যাসই থাকবে, কিন্তু এই টেম্পারেচার কি হয়ে যাবে? টি। টি লিখে দিলাম। কেন টি লিখে দিলাম? টিভি লিখে দিলাম, টি অফ ভ্যাপর। কেন টিভি? কারণ এটা কততে যে যাচ্ছে আমাদের তো মান বলে নাই, আমাদের 95 লাস্ট কথা বলা ছিল। এখন এখানে 115 আছে, তাহলে এটা 115। তুমি যদি এখানে এটাকে ফলো করো তাহলে তুমি বলবা কত? 115। তাহলে কি দাঁড়ালো? 95 থেকে 115 হলো। তাহলে কিসের পরিবর্তন হলো? তাপমাত্রার পরিবর্তন হলো না? এই যে তাপমাত্রার পরিবর্তন হলো, দেখো গ্যাস ছিল, গ্যাসই আছে, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তো আমাদের আশা করছি পড়াটা বুঝতে পেরেছো। যারা বুঝোনি তাদের জন্য আমি আবারও বলছি, এটা তাপীয় বক্ররেখা ব্যাখ্যা করতে বলেছে। আমাদের এখানে ইনফরমেশনগুলো এভাবে আলোচনা আমি করে দিয়েছি যে এই 45 ডিগ্রি হলো কিউ, কিউতে তখন তাপ প্রয়োগ করা সত্ত্বেও তোমরা তোমাদের পরীক্ষার খাতায় ব্যাখ্যাগুলো এইভাবে লিখবা। এই ছবিটা আঁকবা, ছবিটা কেন কিভাবে হয়েছে আশা করছি বুঝাতে পেরেছি। এই ব্যাখ্যাগুলো তোমরা তোমাদের মতো করে লিখবা। যাদের প্রয়োজন তারা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা ভিডিওটাকে পজ করে লিখে নিতে পারো। হ্যাঁ, তোমাদের যার যেটা সুবিধা হয় সেভাবে এটাকে করবা। এই যে এটা হচ্ছে শেষের অংশ, এতদূর পর্যন্ত আমাদের কোশ্চেনের সমাধান শেষ। আমাদের এই কোশ্চেনটার আপাতত প্রবলেম সলভ। ওকে, যাদের প্রবলেম হবে তারা ভিডিওটা আবার চালিয়ে দেখবা। আচ্ছা, এবার আসো এই সমস্যারই দ্বিতীয়টাই কি বলছে। উদ্দীপকে উল্লেখিত তাপমাত্রার দুটিতে পদার্থটির অবস্থার পরিবর্তন কণার গতিতত্ত্বের আলোকে বিশ্লেষণ করো। কণার গতিতত্ত্ব কি আগে সেটা জানতে হবে। এটা জানতে হলে তোমাকে আমার এই চ্যাপ্টারে ব্যাপন সংক্রান্ত একটা ক্লাস আছে, ওইটা দেখতে হবে। একটু দেখো, কণার গতিতত্ত্ব মানে তাপ প্রয়োগ করার ফলে কণাগুলোর মধ্যে যে কম্পনটা সৃষ্টি হয়। আমি একটু বুঝাই দিই, খেয়াল করে দেখো। এই যে দেখো, একটা পাত্রের মধ্যে, বা পাত্র ছাড়ো, তুমি কঠিন পদার্থের কথা চিন্তা করো। কঠিন পদার্থগুলো সবাই সবার সাথে এইভাবে কাছাকাছি যুক্ত হয়ে থাকে। এই কঠিন পদার্থে আমি যখন তাপ প্রয়োগ করা শুরু করি তখন এই অণুগুলো আস্তে 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 কাঁপতে থাকে। অণুগুলোর মধ্যে একটা কি সৃষ্টি হয়? কম্পনের সৃষ্টি হয়। অণুগুলোর মধ্যে যখন কম্পনটা সৃষ্টি হয় তখন অণুগুলোর মধ্যে যে বন্ড থাকে, ইন্টারমলিকিউলার ফোর্স যেটা থাকে, এগুলো তুলনামূলকভাবে খুবই দুর্বল। অ্যান্ড দিস অল আর নোন অ্যাজ ভ্যান ডার ওয়ালস ফোর্স। এবং এখান থেকে কিন্তু লন্ডন ডিসপারশন ফোর্স, তারপরে হচ্ছে ডাইপোল ফোর্স, হাইড্রোজেন বন্ড, এগুলো অনেক কিছু আলাপ আলোচনা করা যায়। তো যাই হোক, ওগুলো আমি ক্লাসে আলোচনা করেছি। এখন বিষয় হচ্ছে এগুলো যখন ধীরে 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 কাঁপতে থাকে, এরা পরস্পর থেকে না বাবু দূরে সরে যায়। এই দূরে যখন সরে যায় তখন এরা কিন্তু মূলত তরল অবস্থা লাভ করে। এখন দেখো, এই অণুগুলো যখন ধীরে ধীরে দূরে সরে তখন অণুগুলো না গতিশীল হয়। কি হয়? গতিশীল হয়। অণুগুলো যে গতিশীল হয় তার মানে এদের মধ্যে কোন শক্তি চলে আসে? এদের মধ্যে চলে আসে গতি শক্তি, যেটাকে আমরা ই
কে বা কে ই দ্বারা প্রকাশ করি। ইংরেজিতে এটাকে বলা হয়ে থাকে কাইনেটিক এনার্জি। গট ইট? এরপরেও যদি আমি একে আরো তাপ দিতে থাকি তখন এই মলিকুলগুলো আরো বেশি কাঁপতে থাকে, আরো দূরে সরে যেতে থাকে, দূরে দূরে, অনেক দূরে, বহু দূরে সরে যায়। এই যে যখন এত দূরে দূরে সরে যায়, এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়, এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ কমে যায়, এত দূরে সরে যায় যে এরা গ্যাসে পরিণত হয়। এবং এখানে গতিশক্তি অনেক বেশি। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমার কঠিন পদার্থের মধ্যে অণুগুলোর তুলনামূলক গতিশক্তি কম, এখানে একটু বেশি। এখানে কি গতিশক্তি কি? অনেক বেশি। এটাই তো কণার গতিতত্ত্ব, রাইট? এবার আসো আমরা কোয়েশ্চেনটা অ্যান্সার করব কি করে, আমরা সেইটা একটু দেখি। কঠিন পদার্থকে তাপ দেওয়া হলে কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে এবং কাঁপতে শুরু করে। কণাগুলো বলতে অণুগুলোর কথা বলা হচ্ছে। কঠিন পদার্থের যে অণুগুলো আছে সেগুলো কাঁপতে শুরু করে। তাপমাত্রা বাড়তে বাড়তে 45 ডিগ্রিতে যখন যায়, কেন 45 ডিগ্রি বললো? কেননা আমাদেরকে যে এ পদার্থ দিয়েছে সেটার গলনাঙ্ক 45, তার মানে এবার সেটা গলবে। 45 ডিগ্রিতে পৌঁছালে অর্থাৎ গলনাঙ্কে পৌঁছালে পদার্থের কণাগুলোর কম্পনের ফলে কণা আকর্ষণ বা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কিছুটা কমে যায়। তখন এটা আস্তে 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 দূরে সরে যায়। তখন কিসে পরিণত হয়? তরলে। এই যে, এবং গতিশক্তি কিছুটা বৃদ্ধি পায়, তখন এ পদার্থকে গলতে শুরু করে। অর্থাৎ 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ পদার্থ কঠিন থেকে কিসে পরিণত হতে থাকে? তরলে। ধীরে 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 তরলে। উভয় অবস্থা কেন বলেছে নিশ্চয়ই বুঝেছো। কারণ 45-এ পৌঁছানোর সাথে সাথেই কিন্তু গলে যাবে না, একটু সময় দিতে হবে। তুমি চিন্তা করো তো, এক টুকরা বরফ নিয়েছো, তোমার কি মনে হয় বরফটাকে তুমি হাতে নিলা বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনলা, সাথে সাথে সেটা পানি হয়ে যায়? নো, একটু সময় দিতে হয়। একটু সময় নেয়, ধীরে 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 বরফটা গলে কি পানিতে পরিণত হয়। এরপরে কি এ পদার্থের স্ফুটনাঙ্ক কত? 95 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি এই তাপমাত্রায় পৌঁছালে এটা ফুটতে শুরু করবে। আচ্ছা, এখন যখন স্ফুটনাঙ্কে পৌঁছাবে তখন এগুলোর কণাগুলো আরো কাঁপতে থাকবে, আন্তঃআণবিক আকর্ষণ খুবই কমে যাবে, দূরত্ব কি প্রচুর বেড়ে যাবে, গতিশক্তি অনেক হয়ে যাবে, ইচ্ছা মতো এদিক ওদিক ছুটতে শুরু করবে এবং সেটা কিসে পরিণত হবে? গ্যাসে পরিণত হবে। এটাই হচ্ছে আমাদের এখানে কণার গতিতত্ত্বের ব্যাখ্যা। আমি এখানে আমার মতো একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছি। তুমি এখন যে কাজটা করবে, তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে এটাকে উপস্থাপন করবে। এবার চলে আসো আমাদের 3 নাম্বার। শোনো, আমার অনুশীলন বইতে 3, 4, 5 এই যে অঙ্কগুলো আছে এগুলো সবগুলোর সলিউশন আমি প্রথম ক্লাসে দিয়েছি, সুতরাং এটা আর এখানে আমি আপাতত করব না। এইবার এখানটায় দেখো আমাদের প্রশ্ন 6। এই প্রশ্ন 6 এই নাম্বারগুলো কিন্তু আমার যে অনুশীলন বই আমার স্টুডেন্টদেরকে আমি অফলাইনে প্রদান করেছি, তারা সেটা পূরণ করে আমার কাছে আবার জমা দিবে। হ্যাঁ, এই জন্য করা যায়। বলা হয়েছে আমাদের একটা পাত্র নিয়েছি, পাত্র এ, একটা পাত্র নিয়েছি, পাত্র বি। পাত্র এতে খাবার লবণ আছে, মানে NaCl আছে, তার সাথে আছে ন্যাপথালিন। আমি তোমাদেরকে ন্যাপথালিনের গাঠনিক সংকেত এঁকে ন্যাপথালিনের আণবিক সংকেত বের করা শিখাইছিলাম। আচ্ছা, আর এটাই কি আছে? বালি আছে। আর এটাই কি আছে? খাবার লবণ আছে। আচ্ছা, ভালো কথা, সবই আছে যেখানে, সবকিছু ঠিকঠাক। এবং এই বালির ক্ষেত্রে তোমাকে বলে দিই, বালির এই বিষয়টা কিন্তু, বালি মূলত আমাদের সিলিকন, SI, ঠিক আছে? সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন, এই সিলিকন আবার একটা অর্ধপরিবাহী। এই তথ্যগুলো তোমাদের শিখে রাখতে হবে। দেখো বলছে তাপমাত্রা বৃদ্ধি করা হলে এ পাত্রের কোন পদার্থটি প্রথমে বাষ্পীভূত হবে? মনোযোগ দিয়ে বুঝবা। আমরা এটাকে যদি তাপ প্রয়োগ করি, কে আগে বাষ্পে পরিণত হবে? খুব সিম্পল হিসাব মাথায় রেখো। সোডিয়াম ক্লোরাইড NaCl এর গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। সরি, এর গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক খুব সম্ভবত 1450 ডিগ্রি সেলসিয়াস। আর ন্যাপথালিন, এটা নিয়ে আমার বলার কিছু নাই ভাইয়া, এগুলো সব মাইনাসের ঘরে থাকে। হ্যাঁ, ন্যাপথালিন নিয়ে আমার বলার কিছু নাই ভাইয়া, কারণ ন্যাপথালিন হচ্ছে উদ্বায়ী পদার্থ। আমি যখন সোডিয়াম ক্লোরাইডকে গলানো শুরু করব, তাপ দেওয়া শুরু করব, অনেক সময় লাগবে। ও প্রথমে 801-এ পৌঁছালে ও গলবে, তারপরে ওর স্ফুটনাঙ্কে যাবে। আর ন্যাপথালিন এত সময় নেবে না, ওকে তাপ দিবা, কঠিন পদার্থ সাট করে গ্যাসে পরিণত হয়ে যাবে। তার মানে এটা অ্যান্সার হচ্ছে প্রথমে ন্যাপথালিন বাষ্পীভূত হবে। এবার দেখো আমার অ্যান্সারটা ঠিক হলো কিনা। উদ্দীপকের এ পাত্রে রয়েছে ন্যাপথালিন মিশ্রিত খাদ্য লবণ, মানে হচ্ছে NaCl।
এবার কি বলতেছে, উপাদান দুটির মধ্যে খাদ্য লবণকে তাপ দিলে প্রথমে তরলে পরিণত হবে, অতঃপর তাপ দিলে সেটি বাষ্পে পরিণত হবে। হবে, আমি বলছি না যে হবে না, হবে, কিন্তু এটার জন্য টেম্পারেচার গেইন করতে হবে টু মাচ হাই। কিন্তু ন্যাপথালিনকে যদি তুমি তাপ দাও তাহলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হবে। ন্যাপথালিনকে কিন্তু উদ্বায়ী পদার্থ বলা হয়ে থাকে। এই জিনিসকে তাপ দিলে তরলে পরিণত হয় না, সরাসরি বাষ্পে পরিণত হয়। তাই তাপমাত্রা বৃদ্ধি করতে থাকলে সর্বপ্রথম ন্যাপথালিন বাষ্পীভূত হয়ে যাবে। যেসব পদার্থে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং ঠান্ডা করলে কঠিনে পরিণত হয়, দিস অল আর নোন অ্যাজ হোয়াট? উদ্বায়ী পদার্থ। ন্যাপথালিন একটি উদ্বায়ী পদার্থ। এরপরে যা 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 দিয়েছে তোমরা বুঝতেই পারতেছো। আশা করছি উত্তর নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না, এটা তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। এবার দেখো কি বলছে, পাত্র এ এবং পাত্র বি এর উপাদান সমূহকে একই পদ্ধতিকে পৃথক করা সম্ভব কিনা? না, এদেরকে একই পদ্ধতিতে পৃথক করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ পাত্র একে আছে খাবার লবণ। আচ্ছা, খাবার লবণ হচ্ছে কঠিন, কঠিন, একে তাপ দিবা হবে তরল, তারপরে তাপ দিবা হবে হচ্ছে কি বাষ্প। ভালো করে বুঝো। ন্যাপথালিন, একে তাপ দিবা, একে তাপ দিলে কি হয়ে যাবে কত? কঠিন, কঠিন থেকে সোজা চলে যাবে কোথায়? বাষ্প। তাহলে এইখানে তো একটা উদ্বায়ী পদার্থ আছে, আর এদের দুজনের মধ্যে কি উদ্বায়ী পদার্থ আছে? কোনো অবস্থাতে উদ্বায়ী পদার্থ নাই। আসো পড়াটা চেক করে দেখো, এই যে কোনো অবস্থায় উদ্বায়ী পদার্থ নাই। এই যে দেখো, এ পদার্থের উপাদান আর বি এর উপাদান আলাদা। দেখো, এ যে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া যেটাকে আমরা শিখেছি আমাদের চতুর্থ অধ্যায়ে, কঠিন পদার্থ তাপ দিলে বাষ্প, বাষ্পকে ঠান্ডা করলে কঠিন। কিন্তু এখানে যে বালু আছে না, সিলিকন ডাইঅক্সাইড, ভালো করে শোনো, এইটার স্ফুটনাঙ্ক 2000-এর কাছে, অনেক বেশি। সোডিয়াম ক্লোরাইডের 800 এবং 1400 প্লাস, তার মানে কি অনেক বেশি টেম্পারেচার না? তার মানে কি এটা কঠিন থেকে তরল করা যাবে, বাষ্প করা যাবে, খাবার লবণকেও তাই করা যাবে। কিন্তু এদেরকে নিশ্চয়ই তা করা যাবে না, উদ্বায়ী পদার্থকে ন্যাপথালিনকে করা যাবে না। তার মানে এই দুটোকে তুমি চাইলে একইভাবে পৃথক করা সম্ভব না। এই কারণে ইনফরমেশন হচ্ছে, এই জন্য একই পদ্ধতিতে বালি ও খাদ্য লবণ পৃথক করা যায় না, কারণ বালি ও খাদ্য লবণ উদ্বায়ী পদার্থ নয়, কিন্তু ন্যাপথালিন কি উদ্বায়ী পদার্থ। আমাদের এই ছবিটাই আমি যদি দেখাই, এই ছবিটায় দুইটা পাত্র হলেও এলিমেন্ট হচ্ছে তিনটা। এক হচ্ছে খাবার লবণ, এক হচ্ছে ন্যাপথালিন, এক হচ্ছে বালি। এই তিনটা, এই তিনজনের মধ্যে এই একজন হচ্ছে উদ্বায়ী পদার্থ। তাহলে এর টপিকটাই আলাদা, আর এর টপিক আলাদা। তার মানে এরা দুজন হচ্ছে সেম কঠিন তরল বায়বীয়, আর এই কি কঠিন থেকে সরাসরি কি গ্যাস। তার মানে একইভাবে কাজটা করা যাবে না। আমি আমার মতো বুঝাই দিলাম, তুমি তোমার মতো বুঝে নিবা এবং এখান থেকে সুন্দর করে জিনিসটা উঠিয়ে খাতায় ইনপুট করে আমার কাছে জমা দিবা, আমি খাতা চেক করে দিব। এরপরে চলে আসো আমাদের 7 নাম্বার কোশ্চেনটা। 7 নম্বর কোশ্চেনে দেখো দুটা চিত্র, একটা চিত্র 1, একটা চিত্র 2। চিত্র 1-এর মধ্যে দেখা যাচ্ছে একটা প্রেসার কুকার। সেই প্রেসার কুকারের মধ্যে কোনো কিছু হয়তো রান্না বান্না করা হচ্ছে। এর যে আমাদের মাথার উপরে প্রেসার কুকারের যে ভাল্বটা রয়েছে, ভাল্বটা যখন ওঠে তখন সেখান থেকে গ্যাস বের হয়। এটা কোনো কিছু না ভেবে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে নিঃসরণ পদ্ধতি। আর একটা চায়ের কাপের মধ্যে টি ব্যাগ মেশানো হয়েছে। টি ব্যাগ যখন মেশানো হয় সেখান থেকে আস্তে আস্তে চাটা কি হয়? ছড়াইতে থাকে। এটা আনডাউটলি এটা একটা ব্যাপন পদ্ধতি। এটার কি পদ্ধতি? ব্যাপন পদ্ধতি। তাহলে চিত্র 1-এ ঘটতেছে নিঃসরণ, চিত্র 2-এ ঘটতেছে কি? ব্যাপন। চিত্র 1 ও চিত্র 2 এর মৌলিক পার্থক্য কি তুলে ধরতে বলেছে। ভাই আসলে এখানে মৌলিক পার্থক্য আর কি তুলে ধরবা? তোমরা তো বুঝেই গেছো। মৌলিক পার্থক্য বলতে এখানে আমাদের একটা ব্যাপন বুঝিয়েছে, একটা দ্বারা কি বুঝিয়েছে? নিঃসরণ বুঝিয়েছে। ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য করতে বলেছে। সহজ কথা হচ্ছে, ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য খুবই বেসিক কিছু কথাবার্তা। দেখো, ব্যাপনটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া, আর নিঃসরণটা হচ্ছে উচ্চ চাপ থেকে এটা সরু ছিদ্র পথে বাইরে বেরিয়ে আসা। এই তো বিষয়। দেখো এখানে পড়ে দেখি কি বলছে। ব্যাপন প্রক্রিয়া উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। অপরদিকে নিঃসরণটা হচ্ছে উচ্চ চাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্র পথে সজোরে একমুখীভাবে বেরিয়ে আসে। দেখো এখানকার কনসেপ্ট হচ্ছে ঘনত্বের, আর এখানকার কনসেপ্ট হচ্ছে কি? চাপের।
পদার্থের কণাসমূহের ইতস্ত স্বতঃস্ফূর্ত চলাচলের কারণে ব্যাপন ঘটে। অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে চলাচল করে। আর নিঃসরণটা কি ভেতরের ও বাইরের চাপের পার্থক্যের কারণে। কারণ আমার যদি চাপের পার্থক্য না হয় তাহলে ব্যাপন প্রক্রিয়াটা ঘটবে না। সরি, চাপের যদি পার্থক্য না হয় তাহলে নিঃসরণ প্রক্রিয়াটা ঘটবে না। এরপরে কি বলেছে, ব্যাপনের বেলায় পাত্রের ভেতরে বাইরে চাপ কি থাকে, একই থাকে। আসল কথা হচ্ছে ব্যাপনে চাপের তো প্রভাব নিয়ে আলোচনা না, ব্যাপনের ক্ষেত্রে ঘনত্বটা মেইন, যে ঘনত্ব বাড়ছে বা ঘনত্ব কমছে এটা হচ্ছে প্রধান বিষয়। আর নিঃসরণের বেলায় ভেতর বাইরে চাপের একটা কি থাকে, প্রভাব থাকে। কেননা নিঃসরণটা ডিপেন্ড করে চাপের উপরে, ঘনত্বটা ডিপেন্ড করে, কেননা নিঃসরণটা ডিপেন্ড করে চাপের উপরে আর ব্যাপনটা ডিপেন্ড করে ঘনত্বের উপরে। এবার দেখো কি বলতেছে আমাদের এইখানটাই, কোন ভৌত অবস্থায় চিত্র 1-এর অণুসমূহ আন্তঃনবিক আকর্ষণ সর্বোচ্চ এবং কেন? চিত্র 1-এর অণুসমূহের অর্থাৎ গ্যাসের অণুসমূহের আন্তঃনবিক শক্তি সর্বোচ্চ এবং কি কেন? তাহলে কোন অবস্থায় হবে বলো তো? কঠিন অবস্থায়। এটা নিয়ে আসলে আমি কথা বলতে চাচ্ছি না, এটা নিয়ে আমি অলরেডি আলাপ আলোচনা করে ফেলেছি। এখানে বলেই দিয়েছে, দেখো কঠিন অবস্থায় থাকলে অণুসমূহের আন্তঃনবিক আকর্ষণ শক্তি সর্বোচ্চ হবে। একটা গ্যাসীয় উপাদান, এটাকে ঠান্ডা করলে অণুগুলো আস্তে আস্তে কাছে আসবে, আকর্ষণ কিছুটা বাড়বে, দূরত্ব কমবে, এরা ক্লোজ হবে। আরো ঠান্ডা করলে আকর্ষণ আরো বাড়বে, দূরত্ব আরো কমবে এবং তারা কঠিন হবে। এটাই তার সর্বোচ্চ পর্যায়। আশা করছি এই অ্যান্সারটা লিখতে তোমাদের খুব একটা কষ্ট হবে না। এখানে সব আমি ডিটেল করে দিয়েছি, যার যেভাবে দরকার পড়াটা চেক করে নিবা। এরপরে আসো আমাদের 8 নাম্বার কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে দেখো, আমি কোশ্চেন পরে পড়ছি, আগে আমি গ্রাফটা একটু দেখি। এ একটা বস্তু, এটা 60 ডিগ্রিতে গেল, এ থেকে 60-তে পৌঁছালো, তার মানে এখানে টেম্পারেচারের পরিবর্তন হলো, অবস্থার পরিবর্তন হলো না। বি থেকে সিতে গেল, তার মানে এখানেও 60, এখানেও 60, অর্থাৎ এখানে অবস্থার পরিবর্তন হলো, টেম্পারেচারের পরিবর্তন হলো না। 60 থেকে 165, তার মানে এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখানটায় 165 থেকে 165-এই আছে, তার মানে এখানটায় অবস্থার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। এখানে আবার 165 থেকে টি হয়ে গেল, মানে যত বাড়ছে বাড়ছে, টেম্পারেচারের পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হয়নি। আশা করছি বুঝে গেছো। বলছে বিসি এবং ডিই আনুভূমিক সরলরেখা কেন? বিসি এবং ডিই আনুভূমিক সরলরেখা কেন? আশা করছি অ্যান্সার দিতে পারবা। বিসি এবং ডিই আনুভূমিক সরলরেখা কারণ এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। সুন্দর করে এখানটায় অ্যান্সার লিখে দিবা। এই যে দেখো, বিসি দ্বারা বোঝায় গলনাঙ্ক, মানে গলছে, কঠিন থেকে তরল হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। ডিই দ্বারা বোঝায় স্ফুটনাঙ্ক, মানে ফুটছে। কি হচ্ছে? ফুটছে, তার মানে কি তরল থেকে বাষ্প হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। লিখে দিই, কঠিন থেকে কি হচ্ছে? তরল হচ্ছে, জাস্ট অবস্থাটা চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার নয়। এখানে কি হচ্ছে? তরল থেকে কি হচ্ছে বাবু? বাষ্প হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে, টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে না। এই যে দেখো, এখানে বলা হচ্ছে গলনাঙ্কে পৌঁছালে তাকে যতই তাপ দেওয়া হোক না কেন তাপমাত্রা বাড়ে না। গলনাঙ্কে পৌঁছালে তাকে যতই তাপ দেওয়া হয় তাপমাত্রা বাড়ে না, কারণ তখন অতিরিক্ত তাপমাত্রা কঠিন পদার্থকে গলতে ব্যবহৃত হয়। আশা করছি বুঝে গেছো। এরপরেও তাই হবে, যখন স্ফুটনাঙ্কে পৌঁছায় তখন তাপমাত্রা বাড়ে না, তখন তরলটা বাষ্পে পরিণত হতে ব্যবহৃত হচ্ছে তাপটাকে। ঠিক আছে, এখানে কিছু তথ্য আছে, আপেক্ষিক সুপ্ত তাপ, এগুলো আমি ক্লাসে পড়িয়েছি। তো এটার অ্যান্সার এভাবে করবা। নেক্সটে আসি। এইবার দেখো কি বলেছে, উদ্দীপকে জেড এর পরিবর্তে যদি CO2 ব্যবহার করা হয়, নিচে একটা এস লেখা আছে ভাই, CO2 সলিড, এটাকে বলে হচ্ছে ড্রাই আইস। ড্রাই আইস, আরে ক্লাসে এটা পড়াইছি না লন্ডন ফোর্স বোঝানোর সময়? একেবারে সুন্দর করে বুঝাইছি যে ড্রাই আইস
বা শুষ্ক বরফ, ঠান্ডা কার্বন ডাই অক্সাইড, এইটা 0°C টেম্পারেচারে পৌঁছানোর সাথে সাথে বাষ্পে পরিণত হয়ে যায়, এটা তরলে পরিণত হয় না। তার মানে তখন বক্ররেখা এমন থাকবে না, তখন বক্ররেখা হয়ে যাবে কি সরাসরি কঠিন থেকে, মানে তাপীয় বক্ররেখা যেটা সরাসরি কঠিন থেকে কিসে পরিণত হয়ে যাবে, গ্যাস। আমি ভালো করে এটা ক্লাসে পড়াইছি, যারা আমার কাছে ক্লাস করেছো তারা এটা জানো যে কার্বন ডাই অক্সাইড যদি সলিড অবস্থায় থাকে, এটা CO2 সলিড থেকে CO2 গ্যাসে পরিণত হবে। কেন হবে? কেননা এখানে লন্ডন ডিসপারশন ফোর্স থাকে, খুবই অল্প পরিমাণের ফোর্স থাকে, সামান্য তাপ মানে 0°C টেম্পারেচারে আসার সাথে সাথে এটা গ্যাসে পরিণত হয়ে যাবে। তার মানে এটার ব্যাখ্যাটা আমরা কি করে দিব, এই যে দেখো এইভাবে দিব। কঠিন, এই যে দেখো কি বলছে যে জেট পদার্থটি কঠিন তরল বায়বীয় অবস্থায় ছিল, অপরদিকে কঠিন কার্বন ডাই অক্সাইড যেটা সেটা হচ্ছে উদ্বায়ী পদার্থ। কঠিন কার্বন ডাই অক্সাইড উদ্বায়ী পদার্থ, মানে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। একে তাপ প্রয়োগ করলে এইটি কঠিন পদার্থ থেকে কোনরূপ তরলে পরিণত না হয়ে সোজা কিসে পরিণত হয়, বাষ্পে পরিণত হয়। এই যে সলিড কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইডের গ্যাসে পরিণত হয়। তো ছবিটা কেমন হবে, কঠিন থেকে আস্তে 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 টেম্পারেচার বেড়ে গেল, অবস্থার পরিবর্তন হয়নি। এরপরে কঠিন থেকে ধীরে 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 বাষ্প হচ্ছে বাষ্প হচ্ছে বাষ্প হচ্ছে বাষ্প হচ্ছে। এই সময় তাপমাত্রা পরিবর্তন হয়নি, কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। এরপরে কি ঘটবে, টেম্পারেচার বাড়বে, বাষ্প থেকে বাষ্পই। তার মানে এখানেও কঠিন এখানেও কঠিন, নাকি? এখান থেকে আস্তে 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 কি হচ্ছে, তাপ পরিবর্তন হচ্ছে। কিন্তু এখান থেকে কঠিন থেকে গ্যাস, এই অংশটুকু কি কঠিন থেকে সলিড থেকে কি গ্যাস, মানে এখানে টেম্পারেচার বাড়েনি, অবস্থার পরিবর্তন হয়েছে। আর এখানে কি হয়েছে, গ্যাস, কম তাপের গ্যাস বেশি তাপের গ্যাস। সোজা কথায় সোজা লাইন মানেই অবস্থার পরিবর্তন হচ্ছে, আর বক্র লাইন মানেই টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে। এই যে এখানে লিখে দিয়েছি, কার্বন ডাই অক্সাইড কঠিন অবস্থায় এবি থেকে সরাসরি গ্যাসীয় পদার্থ সিডিতে পরিণত হয়েছে। বিসি রেখাটি সোজা হওয়ার কারণ কঠিন কার্বন ডাই অক্সাইডের ঊর্ধ্বপাতন বোঝানো হয়েছে, মানে ওই সময়টাতে সে কঠিন থেকে গ্যাসে পরিণত হচ্ছিল। আশা করছি তোমাদের আর তেমন কোনো সমস্যা থাকার কথা না। আমি যেভাবে যেটা পড়াই দিলাম এগুলো দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, এবং প্র্যাকটিস শিট যেটা আমি দিয়েছি অনুশীলন যে বইটা, সে অনুশীলন বইটা ধীরে ধীরে পূরণ করতে থাকো। আর কোনো সমস্যা হলে একটু কমেন্টে আমাকে জানিও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।